ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জ্ঞাপন এবং গাজা পুনর্নির্মাণে সহায়তা প্রদানের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ বুধবার মিশরে গেছেন। গত সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষের পর অস্ত্রবিরতি আনার ব্যাপারে মিশর গভীরভাবে সম্পৃক্ত ছিল। দিনের শেষে জর্ডান সফরের আগে কায়রোতে ব্লিংকেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি এবং পররাষ্ট্রমন্ত্রী সামি শুক্রির সঙ্গে বৈঠক করেছেন। ব্লিংকেন গতকালই সাংবাদিকদের বলেন, আপনারা তো জানেন অস্ত্রবিরতির মধ্যস্থতায় সাহায্য করতে মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং জর্ডান ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তি ও স্থিতিশীলতার কণ্ঠস্বর হয়ে রয়েছে। বুধবার মধ্যপ্রাচ্যে তাঁর সফরের প্রথম পর্যায়ে শেষ করার আগে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট রিউবেন রিভলিনের সঙ্গে দেখা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি মধ্যপ্রাচ্যে তাঁর প্রথম সফর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট রিভলিন অতীত ও ঐতিহ্য নির্বিশেষে ইসরায়েলের সকল নাগরিকের মধ্যে সহ অবস্থান ও সহিষ্ণুতা বৃদ্ধির উপায় নিয়ে আলাপ আলোচনা করেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, তিনি সাম্প্রতিক অস্ত্রবিরতির পর গাজায় ফিলিস্তিনিদের সহায়তার জন্য $7.5 কোটি প্রদান অনুমোদনের জন্য কংগ্রেসকে প্রস্তাব দেবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রামাল্লায় আলোচনার পর মঙ্গলবার ব্লিংকেন এই ঘোষণা দেন। ব্লিংকেন মঙ্গলবার বাইডেন প্রশাসনের এই বিশ্বাসের পুনরাবৃত্তি করেন যে পাওনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যেহেতু ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, তাই সে দেশে কোনো বাংলাদেশি ভ্রমণে গেলে তাকে শাস্তি পেতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যেহেতু ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, তাই সে দেশে কোনো বাংলাদেশি ভ্রমণে গেলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার ঢাকায় ফিলিস্তিনিদের জন্য ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন সতর্কবার্তা জানিয়েছেন। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি, দেশ হিসেবে স্বীকৃত। অন্যভাবে যদি কেউ যায়, আমাদের আইনে তার পানিশমেন্ট। তিনি বলেন, ফিলিস্তিন বাংলাদেশের পুরনো বন্ধু এবং বাংলাদেশের জন্মের শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন করে যাচ্ছে। আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার অতি সম্প্রতি তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার যে নতুন ই পাসপোর্ট দেওয়া শুরু করেছে, তাতে প্রশাসনিক কারণে ইসরায়েল ব্যতীত শব্দ দুইটি ফেলে দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া ইসরায়েল গেলে তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যভাবে দেশটিতে কেউ যদি যায় তাহলে বাংলাদেশের আইনে তার শাস্তি হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক ব্যক্তি ইসরায়েলে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয় এবং পরে তার কয়েক বছর জেলও হয়। অনুষ্ঠানে উপস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালে রামাদান বাংলাদেশ সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা ও সমর্থন ফিলিস্তিনিরা কখনো ভুলবে না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আজ নির্ধারিত সময়ে অনেকটা আগেই সকাল 9টা নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল ভাগে আঘাত হানে। তার প্রভাবে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী এলাকা প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসের মুখে পড়ে। আরও শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আজ নির্ধারিত সময়ের অনেকটা আগেই সকাল 9টা নাগাদ ওড়িশার উপকূল ভাগে ঢুকে পড়ে। ঘণ্টা চারেক ধরে তার স্থলভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া চলতে থাকে। তার প্রভাবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী এলাকা প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসের মুখে পড়ে। দীঘা, শঙ্করপুর, তাজপুর ইত্যাদি অঞ্চল বানভাসী হয়ে যায়।
রাস্তাঘাটের কোথাও কোথাও গলা সমান জল, জলের স্রোত বেশ কিছু গাড়ি, কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়িও ভাসিয়ে নিয়ে যায়। সুন্দরবনের শতাধিক মাটির বাঁধ ভেঙে কোথাও লোনা জল, কোথাও নদীর জল ঢুকে পড়ে। জলমগ্ন বেশ কিছু মানুষকে দড়ি দিয়ে টেনে উদ্ধার করতে হয়। এত কিছুর মধ্যে কলকাতা বেঁচে গিয়েছে ঝড়ের এবং অতিবৃষ্টির হাত থেকেও। গতকাল রাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে নবান্নে সারা রাত কাটান। বিভিন্ন অত্যাবশ্যক পরিষেবা চালু রাখা, সকলের মধ্যে সমন্বয় রক্ষা করা, সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের অবস্থান ও কোথায় কোথায় তা আঘাত হানতে পারে সেদিকে নজর রাখা ইত্যাদি করার ফলে বহু লোকের প্রাণ বেঁচেছে, বহু লোককে সময় মতো আশ্রয় শিবিরে পাঠানো গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অনুমান করছে যে তারা আফগানিস্তান থেকে প্রায় 1/4 পর্যন্ত সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যারা আফগানিস্তানের তৎপরতা পরিচালনা করে, তারা মঙ্গলবার বলেছে, সেন্টকমের হিসেব অনুযায়ী আমরা সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়ায় 16 থেকে 25% পর্যন্ত সম্পন্ন করেছি। সেন্টকম আরও বলেছে যে তারা প্রায় 160C-17 বিমান ভর্তি জিনিসপত্র আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে এবং 10,000-এরও বেশি সাজ সরঞ্জাম প্রতিরক্ষা লজিস্টিক বিভাগের কাছে হস্তান্তরিত করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে 20 বছরের সামরিক সংশ্লিষ্টতার পর আমেরিকান সৈন্যরা 11ই সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। বাইডেনের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে 2,500 সৈন্য নেটোর আফগানিস্তান মিশনের অংশ। সেখানে তাদের 10,000-এরও কম সৈন্য রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনীর প্রত্যাহার এই আশঙ্কা বৃদ্ধি করে যে আফগানিস্তানের গৃহযুদ্ধ আরও তীব্র হতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 1 মে, যেদিন থেকে যুক্তরাষ্ট্র তার সৈন্য প্রত্যাহার শুরু করে, সেদিন থেকে উপর্যুপরি হামলায় অসামরিক আফগানরা প্রাণ হারিয়েছে এবং তালিবান গোটা দেশের বিভিন্ন অঞ্চল নিজেদের দখলে নিয়েছে। অস্ট্রেলিয়া বলছে তারা এই সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে, কারণ সেখান থেকে আন্তর্জাতিক বাহিনী সরে গেলে তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। 28 মে কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন তিনি আশা করছেন যে এই বন্ধ ঘোষণা সাময়িক এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়া তার দূতাবাস আবার খুলতে পারে। সে পর্যন্ত কূটনীতিকরা অন্যান্য দেশ থেকে আফগানিস্তানে যাবেন। মরিসন বলেন, ক্রমবর্ধমান অনিশ্চিত নিরাপত্তার পরিবেশ আফগানিস্তানে অবস্থিত দূতাবাস কর্মীদের জন্য একেবারেই নিরাপদ নয়। নিরাপত্তার কারণেই কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাসের সুনির্দিষ্ট ঠিকানাও গোপন রাখা হয়েছে। অস্ট্রেলীয় বিশেষ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য মার্ক ওয়েলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন যে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিসঙ্গত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে জেনেভায় এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এটি হবে দু নেতার মধ্যে মুখোমুখি বৈঠক, এমন এক সময় যখন অনেকগুলো বিবাদিত বিষয় দুটি দেশ পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার পুতিনের সঙ্গে 16 জুনের বৈঠকটি নিশ্চিত করে বলেছে, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম আন্তর্জাতিক সফরের সঙ্গে এই বৈঠকটি যুক্ত করেছেন। ওই সময় তিনি 7 জাতিগোষ্ঠী নেতাদের সঙ্গে বৈঠকের জন্য ব্রিটেনে যাবেন এবং ব্রাসেলসে নেটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বাইডেনের মুখপাত্রী জেন সাকি বলেন, তিনি এবং পুতিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন যখন আমরা যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের সম্ভাব্যতা এবং স্থিতিশীলতা পুনঃস্থাপন করতে সচেষ্ট। বাইডেনই প্রথম এপ্রিল মাসে এই শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, যদিও তাঁর প্রশাসনের প্রথম 3 মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে তখন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছিল। তবে বাইডেন প্রশাসনের একেবারে প্রথম দিকেই বাইডেন ও পুতিন উভয়ই সম্মত হন যে প্রায় মেয়াদ শেষ হওয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি তারা আরও 5 বছরের জন্য সম্প্রসারিত করবেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বুধবার ইউরোপের একটি ফ্লাইট ফিরিয়ে নেয়া এবং ওই ফ্লাইটে একজন সক্রিয়বাদী সাংবাদিকের গ্রেপ্তার হওয়াকে সমর্থন করে বলেন, তিনি বেলারুশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক আইনের অধীনেই কাজ করেছেন। লুকাশেঙ্কো সংসদে দেয়া ভাষণে বলেন, যেমনটি আমরা আভাস দিয়েছিলাম, আমাদের যারা ক্ষতি চায় দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকেও, তারা আমাদের রাষ্ট্রের উপর আক্রমণের পদ্ধতিটা পাল্টেছে। তারা অনেকবার
নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে এবং তারা সাধারণ বুদ্ধি এবং মানবিক মূল্যবোধকে বিসর্জন দিয়েছে। রোববারের ওই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং অন্যান্য দেশের সরকাররা নিন্দে জানিয়েছে। কূটনীতিকরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ এক অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। মিনস্ক সরকার একটি যাত্রীবাহী জেট বিমানকে জোর করে অবতরণ করিয়ে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কর্তৃত্ববাদের সমালোচক একজন বিরোধী ব্লগারকে আটক করার পর মঙ্গলবার বেলারুশের আকাশ সীমা ছাড়িয়ে যাবার জন্য বিভিন্ন বিমান তাদের উড়ান পথ পরিবর্তন করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের একাংশে আঘাত হানলেও এর প্রভাবে স্বাভাবিকের চেয়েও 3 থেকে 6 ফুট উঁচু জোয়ার এবং ঝড়ো হওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং অদূরবর্তী দ্বীপসমূহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংবাদদাতারা এবং সংবাদ মাধ্যমের খবরে জানিয়েছে, প্লাবিত এলাকাগুলোতে হাজার হাজার মানুষ এবং গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছেন এবং ফসলের ক্ষতি হয়েছে। খবরে বলা হয়, অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে সজোরে পানি প্রবেশ করায় সেখানে ঘরবাড়ি তলিয়ে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে কিছু কিছু এলাকায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের প্রায় সম্পূর্ণ উপকূলীয় এলাকা জুড়ে এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ জানা যায়নি। স্থানীয় প্রশাসন অবশ্য বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে। এদিকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল উপকূলীয় অঞ্চলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 3 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, বাংলাদেশ চীন থেকে 1.5 কোটি ডোজ সিনোফার্ম ভ্যাকসিন কেনার বিষয়টি চূড়ান্ত করেছে। দুই দেশই এতে সম্মত হয়েছে। করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশ এবং চীনের মধ্যে 3টি চুক্তি স্বাক্ষরের বিস্তারিত কাগজপত্রের চূড়ান্তকরণ শেষে তা চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই চুক্তি হবে বলে বাংলাদেশ আশাবাদী। G2G অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে ভ্যাকসিন কেনার চুক্তি হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, জুনেই 50 লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে। 3 মাসের মধ্যে 1.5 কোটি ডোজ ভ্যাকসিন চীন থেকে পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানান। রাশিয়ার স্পুতনিক ভি ভ্যাকসিন কেনার বিষয়ে শুক্রবার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের প্রধান চীন এবং রাশিয়া থেকে ভ্যাকসিন কেনার বিষয়ে জানিয়ে বলেছেন, চীন থেকে কত দামে ভ্যাকসিন কেনা হচ্ছে এখন তা বলা যাবে না। আমরা আমাদের প্রস্তাবগুলো বলেছি, এটা এখন রিটার্ন আকারে তাদেরকে পাঠিয়েছি। প্রাইসিং এটা নন ডিসক্লোজার, এখন বলা যাবে না। রাশিয়াটা শুক্রবার দিন আমাদের সাথে একটা মিটিং করবে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে চীনের অপর ভ্যাকসিন সিনোভ্যাকের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশের ওষুধ কোম্পানির সাথে যৌথভাবে করোনার ভ্যাকসিন উৎপাদন করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য খুব শীঘ্রই চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এদিকে করোনা মহামারীর কারণে স্কুল ও কলেজ সহ এই পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে 12 জুন পর্যন্ত করা হয়েছে। গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, আর এতে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক। কখন কি হয়?
তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না। এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। রোহিঙ্গাদের নিরাপদে এবং সম্মানের সাথে নাগরিক অধিকার দিয়ে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির। বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। Their basic rights, including the right to full citizenship, freedom of movement, and the creation of conditions conducive to voluntary, safe, dignified and sustainable return of all Rohingya refugees and IDPs must be respected. কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে বৈঠক করেন ভলকান বজকির। এ সময় মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিরাপদে রাখতে জাতিসংঘের ভূমিকা প্রত্যাশা করেন শরণার্থীরা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘে আলোচনার কথা তুলে ধরেন সাধারণ পরিষদ সভাপতি। To reiterate my call on the military authorities to grant the UN Special Envoy access to Myanmar to access the situation firsthand under agreeable conditions while fostering the conditions for a frank and open dialogue. ভলকান বজকির রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকারের জন্য জাতিসংঘ সরব আছে বলে জানান তিনি। We have not forgotten the plight of the Rohingya people. I assure you that the United Nations General Assembly is determined to ensure a better future for the Rohingya people. প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি জানিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে বিদায় নেন জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন, প্রায় 40 দিন পর গতকাল মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লক্ষের নিচে। আজ বুধবার তা আবার 2 লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যু নেমেছিল 3,500-এর ঘরে, কিন্তু বুধবার তা আবার 4,000 ছাড়িয়ে গেল। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কম ছিল। বুধবার তা 25 লক্ষের নিচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টা দেশে আক্রান্ত হয়েছেন 2,08,921 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 2,71,57,795 জন। দেশে মোট মৃতের সংখ্যাও 3,11,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টা দেশে মৃত্যু হয়েছে 4,157 জনের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
ব্যাংককের মূল বিমানবন্দর ভ্যাকসিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। থাইল্যান্ড দেশটি ভেবেছিল যে সীমান্ত বন্ধ করে দিয়ে করোনা ভাইরাসের আক্রমণে তৈরি হওয়া জনস্বাস্থ্য সংকটের সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে তারা নিজেদের দেশকে বাঁচাতে পেরেছে। এই আক্রমণ তাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছে। এপ্রিল মাসের প্রথম থেকে শুরু হওয়া নতুন এই সংক্রমণে এখনো পর্যন্ত 400 জন মারা গেছেন, যা সবচেয়ে মারাত্মক বলে বিবেচিত হচ্ছে। ভ্যাকসিন প্রদান কর্মসূচি খুব ধীর গতিতে এগোচ্ছে এবং এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মূল বিমানবন্দর সুবর্ণভূমি টিকা প্রদানের কেন্দ্র হিসেবে একটি সম্ভাবনাময় জায়গা হয়ে উঠেছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বিচিত্রা দুয়াংদি ব্যাংকক থেকে তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে ইনাকুলেশন অর্থাৎ টিকা দেওয়ার জন্য প্রথমে চেক ইন করা হচ্ছে। থাইল্যান্ডের মূল বিমানবন্দর হলো সুবর্ণভূমি। মহামারীর সময় এখানে অল্প সংখ্যক যাত্রী সমাগম হচ্ছে। কোভিড-19 মহামারী মোকাবিলায় দেশটিকে সাহায্য করার জন্য তাই এই বিমানবন্দরটিকেই একটি ভ্যাকসিনেশনের সাইটে পরিণত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানবন্দরের চেক ইন ডেস্কগুলি চীনের সিনোভ্যাক ভ্যাকসিন প্রদানের জন্য মিনি ক্লিনিক অর্থাৎ ছোট ছোট ক্লিনিকে রূপান্তরিত করা হয়েছে। পর্যটন নির্ভর এই দেশে বিমানবন্দরে 4000 কর্মচারীদেরকে প্রথম ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সুবর্ণভূমি বিমানবন্দরের উপমহাব্যবস্থাপক ইট্টিপং কিটিকারচন বলেন, Before the pandemic, we used to receive 200,000 international travelers a day. Now only about 1,000 a day, ready to turn into a vaccination station. আমরা দিনে 2 লাখ আন্তর্জাতিক ভ্রমণকারী পেতাম, এখন দিনে পাই মাত্র 1000। বিমানবন্দরে এরই মধ্যে টিকা স্টেশন, চেক ইন কাউন্টার এবং অন্যান্য সরঞ্জামাদি সহ প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। থাইল্যান্ডের দৈনিক আক্রমণের সংখ্যা প্রায় 2000। যদিও সর্বোচ্চ মাত্রায় ক্ষতিগ্রস্ত দেশগুলির তুলনায় এই সংখ্যাটি কম, তবে এটি এমন একটি দেশের জন্য একটি বিশাল সংখ্যা যে দেশ এবছরের মার্চ মাস নাগাদ মনে করেছিল যে তারা লকডাউন এবং সীমান্ত বিধিনিষেধ প্রয়োগের মাধ্যমে ভাইরাসটির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। এখনো অব্দি প্রায় 7 কোটি জনসংখ্যার মধ্যে 7 লক্ষ থাইল্যান্ডবাসী টিকার 2টি ডোজ পেয়েছেন। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাকাউন্টিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সরাই জাম্পা বলেন, I feel all right. The shot will reduce the risk of contracting the virus. Sickness will now be less. টিকা নিয়ে আমি শারীরিকভাবে সুস্থতাই অনুভব করছি। ভ্যাকসিনের এই ডোজ সংক্রমণের ঝুঁকি হ্রাস করবে। ভ্যাকসিনটি আমাদের 100% রক্ষা করতে পারে না, তবে গবেষণায় দেখা গেছে এই টিকা নেওয়ার পরে আমি যদি ভাইরাসে সংক্রমিত হই তবে অসুস্থতা তুলনামূলকভাবে কম তীব্র হবে। এই বিমানবন্দর কর্মীরা এমন একটি দেশের প্রথম সারিতে আছেন যে দেশের অর্থনীতি পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল এবং গত মার্চ মাস থেকে পর্যটকদের সংখ্যা কিন্তু অনেক হ্রাস পেয়েছে। জুলাই মাসের শুরু থেকে বিদেশি পর্যটক যারা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন সেই সব পর্যটকদের কাছে থাইল্যান্ডের সমুদ্র সৈকত চালু করার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। থাইল্যান্ড বিমানবন্দরের যাত্রী পরিষেবা ক্লার্ক প্যাচুরিন বোরান বলেন, I'm still scared because the virus spreads so fast. আমি এখনো ভয় পাই। আমি যদি অতিরিক্ত সতর্ক থাকি তাহলেও ভাইরাসে সংক্রমিত হতে পারি। মহামারীটি শেষ হওয়ার আশায় দেশটি এখন যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। এবার এই সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরেই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলি অনুধাবন করতে পারল যে তাদের উন্নতির জন্য অন্যান্য দেশের সফলতাও প্রয়োজন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 7 মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণে বলেন, তাই সদ্য গঠিত জাতিসংঘের সদস্য দেশ হিসেবে এসব দেশ একগুচ্ছ নীতিমালা গ্রহণ করতে শুরু করে, যাতে সংঘাত এড়ানো, জনগণের দুঃখ দুর্দশা মোচন, মানবাধিকারের প্রতি স্বীকৃতি ও তার রক্ষা এবং সকল জনগণের কল্যাণার্থে একটি ব্যবস্থা নেয়া ও তার উন্নয়নে চলমান সংলাপ বজায় রাখা যায়। তিনি বলেন তার কথায়, তবে প্রশ্ন থাকে যে বহুপাক্ষিক সহযোগিতা কি এখনো সম্ভব? সংশয়ে যাই থাকুক না কেন, বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিকতা এখনো সর্বোত্তম পন্থা বলে বিবেচিত হচ্ছে। তবে এই ব্যবস্থা কার্যকর করতে সকল দেশকে এর নীতিসমূহ মানতে হবে এবং সফলতার জন্য তার সদ্ব্যবহার করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন 3টি উপায় তা সফল করা যায়। অ্যান্টনি ব্লিংকেন, First, all members should meet their commitments, particularly the legally binding ones. That includes the UN Charter, treaties and conventions,
UN Security Council resolutions, international humanitarian law, and the rules and standards agreed to under the auspices of the World Trade Organization and numerous international standard-setting organizations. প্রথমটি হচ্ছে সকল সদস্য দেশগুলিকে তাদের প্রতিশ্রুতি বিশেষ করে আইন সম্পর্কিত বাধ্যবাধকতা পূরণ করতে হবে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে জাতিসংঘের সনদ, চুক্তিসমূহ, কনভেনশনস, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বিশ্ব বাণিজ্য সংস্থা এবং নানাবিধ আন্তর্জাতিক সংস্থার বেঁধে দেয়া মানদণ্ডের ভিত্তিতে আইন ও মানদণ্ডকে মানা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অধিকার পালনের ক্ষেত্রে মানবাধিকার ও মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং তৃতীয়ত, সকল দেশকে স্বীকার করতে হবে যে জাতিসংঘ সকল দেশের সার্বভৌম সমতা নীতির ভিত্তিতে গঠিত হয়েছে। অ্যান্থনি ব্লিংকেন, A state does not respect that principle when it purports to redraw the borders of another, or seeks to resolve territorial disputes by using or threatening force, or when a state claims it's entitled to a sphere of influence to dictate or coerce the choices and decisions of another country. And a state shows contempt for that principle when it targets another with disinformation or weaponized corruption, undermines other countries' free and fair elections and democratic institutions, or goes after journalists or dissidents abroad. তবে যখন কোনো দেশ নিজের স্বার্থে অন্য দেশের সীমান্তের বিন্যাস ঘটায় বা শক্তি প্রয়োগ করে বা হুঁশিয়ারি দিয়ে আঞ্চলিক বিরোধের নিষ্পত্তি ঘটানোর অভিপ্রায় ব্যক্ত করে অথবা জানায় যে অন্য একটি দেশের জনগণের ইচ্ছা বা সিদ্ধান্তকে প্রভাবিত করতে তারা অন্য দেশের প্রভাব খাটানোর দাবি রাখে, তখন তারা সেই নীতির প্রতি শ্রদ্ধা দেখায় না। এবং যখন কোনো দেশ গুজব ছড়িয়ে অন্য দেশের পররাষ্ট্র নীতির উপর প্রভাব খাটিয়ে কোনো দেশের মুক্ত ও অবাধ নির্বাচনকে অবজ্ঞা করে এবং বিদেশে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে অভিযান চালায়, তারা এই নীতির প্রতি তখন অবজ্ঞা প্রদর্শন করে। চূড়ান্তভাবে জাতিসংঘের প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বলেছিলেন, আমাদের মিলিতভাবে দেশগুলির যে প্রতিশ্রুতি রয়েছে তা রক্ষা করা শুধু যথেষ্ট নয়, এর সম্প্রসারণ এবং যথার্থ প্রয়োগ প্রয়োজন। জাতিসংঘের সনদ একক কোনো দেশের বা বৃহৎ বা ক্ষুদ্র গ্রুপের সৃষ্ট নয়। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, এটা বিভিন্ন দেশের দেয়া নেয়ার ইচ্ছা, মতামতের সহিষ্ণুতা এবং স্বার্থের আদর্শে রচিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিভিন্ন দেশ তাদের মতামত ব্যক্ত করতে, তাদের মুখোমুখি হতে এবং এর সমাধান দিতে স্বীকৃত ভিত্তি খুঁজে পেতে পারে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।